প্রিয় দর্শক, বিওডি বাংলার নিয়মিত আয়োজন রাজকথনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির হোসেন প্রান্তিক। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর, আরাফাত রহমান কুকু ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কৃষিবিদ শামীমুর রহমান শামীম। ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে ভালো আছি। আমরা নিয়মিত সমসাময়িক রাজনীতির, অর্থনীতি, সামাজিক, সংস্কৃতি সব বিষয়ের উপর একটা আয়োজন করে থাকি। সেই আয়োজনের অংশ হিসেবে আপনাকে আমাদের বিওডি বাংলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। চলতি সপ্তাহ ঢাকা সিটি কর্পোরেশন মেয়রকে কেন্দ্র করে প্রথমে নির্বাচন কমিশন, পরবর্তীতে আদালত, এরপর আবার যিনি মেয়র ওনার পক্ষ থেকে নগরবাসীর আন্দোলন, পরবর্তীতে এক সময় আমরা দেখতে পেয়েছি মেয়র প্রার্থী যিনি বিএনপির মনোনীত ছিলেন, উনি নিজেই আন্দোলনে অংশ নিয়েছেন। আজ আদালত থেকে রায়টি বাতিল করা হয়েছে, উনি শপথ নিতে এখন আর কোনো বাধা নেই। এরপরও উনি উপদেষ্টা মণ্ডলীর, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর দুজনের পদত্যাগ দাবি করে 48 ঘন্টার জন্য একটা আলটিমেটাম দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি এই মেয়র কেন্দ্রিক আন্দোলন করছে, না এই আন্দোলনের সঙ্গে বিএনপি নির্বাচনকে চাপে রাখার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ আপনাকে। আজকে যারা ভিওডি অনলাইনে সংযুক্ত হয়েছেন দেশ বিদেশে, সবাইকে আমি আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা জানাই। আপনি উপস্থাপনা করছেন এই অনুষ্ঠানের বিশিষ্ট সাংবাদিক মুক্তাদির হোসেন প্রান্তিক সহ আপনাদের কর্মকর্তা সবাইকে আমি এই চ্যানেলের আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ ঢাকার নগরবাসী একটা আন্দোলন করছে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে। এখানে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সরকারের পক্ষে যিনি স্থানীয় সরকার উপদেষ্টা রয়েছে, একই সাথে তিনি উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, একই সাথে একটি রাজনৈতিক দলের এনসিপির তিনি সদস্য। 2020 সালের 1 ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের, দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে যে জালিয়াতি, কারচুপি হয়েছে, অনিয়ম করা হয়েছে তৎকালীন সময়, এটার প্রতিকার চেয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন 3রা ফেব্রুয়ারি 2020 সালে আদালতে তিনি একটি মামলা রুজু করেছেন। সেই মামলায় 2025 সালের 27 মার্চ বিজ্ঞ আদালত, নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক নুরুল ইসলাম, ঢাকার প্রথম জেলা যুগ্ম জজ, তিনি রায় দিয়েছেন স্বাধীনভাবে। পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে সেই নির্বাচনে যাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে কারচুপির মাধ্যমে, ফজলে নূর তাপসকে, আওয়ামী লীগের প্রার্থী, সরকার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে নির্বাচনী কমিশনের মাধ্যমে অবৈধভাবে জালিয়াতি, ভোট কারচুপির মাধ্যমে রিগিং করে তাকে বিজয় ঘোষণা করা হয়েছে। আদালতের কাছে যথেষ্ট প্রমাণ সাপেক্ষে সেগুলো তুলে ধরেছেন আমাদের প্রার্থীর উকিল, এবং আদালত সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এই আদালতে ইশরাকের বিজয়কে ছিনিয়ে নিয়ে আছে। স্বাধীনভাবে বিচারক রায় দিয়েছেন, ইশরাককে বিজয় ঘোষণা করেছেন, এবং ফজলে নূর তাপসকে, তাকে যে বিজয় ঘোষণা করেছিল তৎকালীন সরকার, সেটাকে বাতিল করেছে, গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রায়ের কপি পাওয়ার পরেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তাকে শপথ পড়ানোর জন্য আর কোনো বাধা নেই। এর মধ্যেই স্থানীয় সরকার কমিশন উপদেষ্টা হলো এই মেয়রকে শপথ। তারা পরোক্ষভাবে 2 জনকে দিয়ে রিট করে উচ্চতর আদালতে দিয়েছে, শপথ পড়াতে সক্ষম হয়। বিচারকের রায়ের প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা, যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তিনি এনসিপিরও সদস্য, সরকারেরও একজন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাতে পারেন। সংকট তৈরি হয়েছে এখান থেকে। তিনি একটি বক্তব্য রেখেছেন, মিশ্র প্রতিক্রিয়া জনগণের মাঝে, নগরবাসীর মাঝে সৃষ্টি হয়েছে, যে কারণে মানুষ ব্যথিত হয়ে, ক্ষুব্ধ হয়ে রাজপথে অবস্থান করেছে ন্যায় বিচারের জন্য।
আদালত ঘোষণা করেছে রায়, ইশরাককে বিজয় হিসেবে ঘোষণা করেছে মেয়র হিসেবে। এখানে তো আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই। বিগত 17 বছর এই সরকার রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে বিচার বিভাগ, পুলিশ বিভাগ, সিভিল প্রশাসন এবং আওয়ামী লীগ যৌথভাবে একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। ন্যায় বিচার সারা বাংলাদেশে সুদূর প্রহত ছিল। কোনো ন্যায় বিচার ছিল না দেশে। নিম্ন আদালত বলেন, উচ্চতর আদালত বলেন, বিচার বিভাগের গলা টুটি চুপে ধরে এক ধরনের প্রহসনের বিচার তারা ব্যবস্থা কায়েম করেছিল বাংলাদেশে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি এই সংকটটা এনসিপির যে উপদেষ্টা, স্থানীয় সরকারের উপদেষ্টা, তিনিই করেছেন। এই সরকার এই দায় এড়াতে পারবে না এই সংকটের জন্য। আজকে উচ্চতর আদালত রিট খারিজ করেছে, নিম্ন আদালতের রায় বহাল রেখেছে। এখন তো ইশরাকের শপথ দিতে কোনো বাধা নেই। তাহলে এটা তো সংকটের প্রয়োজন হতো না, তো প্রথম থেকে এটা উদ্যোগ নেই। বিগত আওয়ামী লীগ সরকার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার পর থেকেই নির্বাচন ঘিরে একটা আলোচনা চলছে, কবে হবে নির্বাচন। সেক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় বলে আসছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী একটা রোডম্যাপ দেওয়ার জন্য। সর্বশেষ গতকাল সেনা প্রধান ওয়াকারুজ্জামান উনিও একটি অনুষ্ঠানে বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে। আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উনিও বলেছেন যে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে বিএনপি তাদেরকে সমর্থন সহযোগিতা করে আসছে, কিন্তু নির্বাচনী রোডম্যাপ যদি ডিসেম্বরের মধ্যে তারা না দেয় সেক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? না, আপনি দেখেন আজকে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বিএনপির স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মঈন খান, সালাউদ্দিন আহমেদ সাহেব ছিলেন সেই সংবাদ সম্মেলনে। ডক্টর মোশাররফ হোসেন সাবেক মন্ত্রী, সিনিয়র সদস্য, তিনি বক্তব্য রেখেছেন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন, বিস্তারিত তিনি ব্যাখ্যা করেছেন, তুলে ধরেছেন, সাংবাদিকদের, দেশবাসীর সামনে তিনি তুলে ধরেছেন, বাস্তব সত্য কথাগুলো তিনি উপস্থাপন করেছেন। আজকের এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা কি? বিগত 17 বছরে দেশের সমস্ত বিরোধী দল আন্দোলন করেছে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, মত প্রকাশের অধিকার, নাগরিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে 17 বছর মানুষ তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছে। হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, জেলখানায় হত্যা করেছে। অসংখ্য মানুষের বিরোধী দলে নেতাকর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই আন্দোলন গড়ে উঠেছে। সবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 1,500 ছাত্র, তরুণ ছাত্ররা তারা জীবন দিয়ে, প্রায় 30,000 ছাত্র পঙ্গুত্ব বরণ করে এই খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, গণমানুষের প্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা, এই সরকার মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিবে, গণতন্ত্র ফিরিয়ে দিবে, এটাই মানুষের প্রত্যাশা। আমরা বিএনপি সবসময় সংস্কার বিশ্বাসী। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বলে 2023 সালের 13 জুলাই 31 দফা কর্মসূচি, সংস্কারের কর্মসূচি তিনি জাতির সামনে তুলে ধরেছেন। শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়, 2016 সালে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন জাতির সামনে তুলে ধরেছিলেন। সংস্কার তো বিএনপি এদেশে করেছে, বাংলাদেশে সংস্কারের সূচনা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5ম সংশোধনের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সংবিধানে সংযোজন করে ঐতিহাসিক পট পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে তিনি এনেছেন। আজকের এই প্রেক্ষাপটে আমি মনে করি এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুষ্ঠু অবাধ নির্বাচন করা। এটার জন্য সংস্কার যতটুকু প্রয়োজন, আমাদের বিচার বিভাগ, আমাদের পুলিশ, আমাদের জনপ্রশাসন, আমাদের দুদক, প্রত্যেকটি জায়গায় আমাদের সংবিধান সংস্কার করে অল্প সময়ের মধ্যেই, ডিসেম্বরের মধ্যেই সরকার একটি সুষ্ঠু অবাধ নির্বাচন জাতির সামনে উপহার দিতে পারবেন। আপনি যদি এই সরকার তাল ভানা করে নির্বাচন নিয়ে এবং সময় ক্ষেপণ করে সংস্কারের নামে, তাহলে আপনার জনগণ ব্যথিত হবে, কষ্ট পাবে। এবং বিএনপির মধ্যে একটি বড় দলকে, অন্যান্য গণতান্ত্রিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদেরকে যদি সরকারের বিরুদ্ধে নির্বাচন আদায়ের জন্য রাজপথে আন্দোলন করতে হয়, এর চেয়ে বেদনা, দুঃখের, কষ্টের কিছু না।
বলে আমি মনে করি। আরেকটি বিষয়, 2023 সালে 31 দফা দিয়েছিল বিএনপি। সম্প্রতি জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশের অধিকাংশ মৌলিক প্রস্তাবক যদি বিএনপি হয়, সেক্ষেত্রে কেন প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না? এটা একটু সুনির্দিষ্টভাবে বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর জন্য একপেশেভাবে অনৈতিকভাবে এটা তুলে ধরাচ্ছে। সংস্কার তো বিএনপি প্রস্তাব দিয়েছে 31 দফা। বাংলাদেশের রাজনীতিতে সংস্কার এনেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনি দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি বাংলাদেশে সবার চাওয়ার প্রেক্ষাপটে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, পার্লামেন্ট গভর্নমেন্ট, ফর্ম অফ গভর্নমেন্ট। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 96 আন্দোলনে সব রাজনৈতিক দলের প্রতি সম্মান দেখিয়ে পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করেছেন। 3 দিন 3 রাত সংসদের রাত দিন কাজ করে তারপর তিনি নির্বাচন দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার। এই সংস্কার ছিল তো ঐতিহাসিক সংস্কার। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়, নারীর শিক্ষা প্রসারে, দেশের উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির যে রাজনীতির সূচনা সমগ্র জাতির ঐক্যবদ্ধ করে এই সংস্কারের রাজনীতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সামনের দিকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা বিভিন্ন সময় 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থানকে ঘিরে দুইটাকে একসাথে মুখোমুখি করার একটা প্রচেষ্টা দেখতে পাই। এই বিষয়ে বিএনপির অবস্থানটা কি? আপনি স্পষ্টই দেখেছেন এ বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা রয়েছেন, আলী রিয়াজ সাহেব রয়েছেন, অন্যান্য বিজ্ঞ ও সম্মানিত সদস্যরা রয়েছেন, সেখানে আমাদের দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব লিখিত বক্তব্য তুলে ধরেছেন এবং বলেছেন, সুস্পষ্টভাবে তিনি তুলে ধরেছেন, আমাদের এই জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আমাদের মুক্তিযুদ্ধ, সর্বশ্রেষ্ঠ অর্জন, অহংকার হলো আমাদের মুক্তিযুদ্ধ, 71-এর মহান মুক্তিযুদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই মুক্তিযুদ্ধে তিনি মেজর হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বীরুত্তম তিনি স্বাধীনতার ঘোষণাই শুধু দেননি, রণাঙ্গনে অস্ত্র হাতে পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। একটি ঐতিহাসিক একটি পটভূমি। আমাদের মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ অর্জন, মুক্তিযুদ্ধের সাথে অন্য কোনো কিছুর আপনাকে প্যারালাল একটা জায়গায় আনা ঠিক হবে না, এটা সাংঘর্ষিক হবে। মুক্তিযুদ্ধের পরে 24-এর গণঅভ্যুত্থান আসবে, পর্যায়ক্রমে আসবে, একই কাতারে এনে মুক্তিযুদ্ধকে আপনি ছোট করা এটা ঠিক হবে না। জুলাই বিপ্লব আমাদের হাজারো ছাত্ররা জীবন দিয়েছে, আমাদের অহংকার, গর্ব, দেশ মাতৃকা, মানুষের মুক্তির জন্য, দ্বিতীয় স্বাধীনতার জন্য তারা জীবনকে উৎসর্গ করে। তাদেরকে আমরা স্যালুট, অভিবাদন জানাই। তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। তারা আমাদের অহংকার, আমাদের গর্ব, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের ছাত্ররা এই দেশকে মুক্ত করেছে, সাথে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন, যোগ দিয়েছে। এত বড় একটা অভ্যুত্থানের পিছনে একটি ক্ষেত্র তৈরি ছিল 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। এমনি এই আন্দোলনটা সফল হয়নি, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু তাদের যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র মুক্তিযুদ্ধের 71-এর সাথে এক কাতারে এনে দাঁড় করাচ্ছেন, এটা ঠিক হবে না, সমীচীন হবে না। বিএনপি বেশ কিছুদিন যাবৎ তারা সদস্য নবায়ন প্রাথমিক সদস্য দলে নিচ্ছে। অনেক সময় কথা উঠছে, আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছেন। এই বিষয়ে না, আপনারা যাচাই বাছাই করে প্রত্যেকটা মহানগর, জেলা, উপজেলা আমাদের কমিটি রয়েছে, নতুন কমিটি হচ্ছে, তারা যাচাই বাছাই করে দেখবেন। যারা আওয়ামী লীগে রয়েছে তাদেরকে তো আমাদের দলে অন্তর্ভুক্ত করার কোনো প্রশ্নই ওঠে না। বিএনপি একটি গণমানুষের দল। গত 17 বছর আওয়ামী লীগ রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে এমন কোনো প্রচেষ্টা নেই এই বিএনপিকে নিশ্চিহ্ন করার আয়োজন করে নাই। ঘাত প্রতিঘাত, লড়াই সংগ্রাম, আত্মত্যাগ, জীবনদানের মধ্য দিয়ে, সীমাহীন রক্ত নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে মাথা উঁচু করে ব্যাপক জনসমর্থন নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামী দলটি টিকে রয়েছে, জনগণের ব্যাপক সমর্থন। আওয়ামী লীগ কিন্তু 17 বছর বিএনপিকে পরাজিত করতে পারে। আমাদের প্রেরণেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2 বছর কারাগারে নির্যাতন করেছেন, শারীরিকভাবে পঙ্গু করে দিয়েছেন। 4.5 বছর তিনি গৃহ অন্তরীণ ছিলেন। হাজার হাজার নেতা কর্মীরা জীবন দিয়েছে, কারাগারে গেছে,
পঙ্গুত্ব বরণ করেছে লক্ষ লক্ষ নেতাকর্মীরা, হাজার হাজার নেতাকর্মীরা, ঘর বাড়ি ছাড়া হয়েছে। তারপরেও এত অত্যাচার নির্যাতনের পরে এই দলের জনপ্রিয়তা দিন দিন বেড়েছে। ব্যাপক জনসমর্থন নিয়ে এই দলটি দাঁড়িয়ে রয়েছে। এটি শুধুমাত্র গণভিত্তি দাঁড়িয়ে রয়েছে বিএনপির, জনগণের ব্যাপক সমর্থন রয়েছে এই দলটির। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শের রাজনীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শের রাজনীতি, দেশপ্রেম, সততা এবং মানুষের কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার যে রাজনীতি, এটা সারা বাংলাদেশে সমাদৃত হয়েছে। সবচেয়ে জনপ্রিয় সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে এই দলটি। এই কারণে আগামী নির্বাচন নিয়ে কি কোনো সংশয় অবশ্যই আমরা সংশয়, শুধু আমরা নাই, দেশের জনগণ শঙ্কিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে কি? অবশ্যই আপনি সেটা দেখতে পাচ্ছেন। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সমস্ত গণতান্ত্রিক বাম ডান বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে, একটু মতপার্থক্য তো রয়েছে। সরকার একটি সময় নিয়ে দীর্ঘায়িত করছে জাতীয় নির্বাচন দিতে। এখনো পর্যন্ত সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ বিরোধী দল বারবার চাচ্ছে, কিন্তু ঘোষণা করেনি সরকার। কতদিন তিনি ক্ষমতায় থেকে সংস্কার করবেন? আমরা তো কেউ সংস্কারের বিপক্ষে না, আমরা তো খুনি হাসিনার যে গণহত্যা করেছে তার বিচারের বিপক্ষে না। আমরা সবাই চাই সংস্কার চলমান প্রক্রিয়া, এটা চলবে অব্যাহতভাবে। গণহত্যার বিচার চলবে, এটা অব্যাহতভাবে চলবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে, যার মাধ্যমে জনগণ দেশবাসী আশ্বস্ত হবে যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার জাতিকে সবার অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটি ঐতিহাসিক গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। এটি হলো মানুষের প্রত্যাশা। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। মামলাগুলো ইতিমধ্যে আদালত থেকে নিষ্পত্তি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসছেন না কেন, এবং আসলে কবে আসবেন? অবশ্যই উনি দেশে আসবেন। উনি দেশের সন্তান, দেশের কোটি কোটি মানুষের প্রত্যাশা। উনি অবশ্যই খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন। আপনি জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার। 2018 সালের 8ই ফেব্রুয়ারি ম্যাডামকে মিথ্যা মামলায় এখন কারাগারে নিয়ে যাওয়া হয়। আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সাংবিধানিকভাবে, গঠনতন্ত্র অনুযায়ী। সেই থেকে তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন। তার বিরুদ্ধে বিগত সরকার মিথ্যা মামলা দিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে। তাকে মৃত্যুদণ্ড দেওয়ারও পরিকল্পনা করেছিল বিগত, তাকে হত্যারও চেষ্টা করেছিল অনিলিমেশন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, মানুষের দয়ায় তিনি বেঁচে গেছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্তের উত্তরাধিকার, দেশটিতে বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার। দুইজনই বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রনায়ক হিসেবে ভূমিকা পালন করেছেন। তাদের রক্তের উত্তরাধিকার। তার হাতে, এক হাতে গণতন্ত্রের পতাকা, এক হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা, আর তার পেছনে রয়েছে এদেশের কোটি কোটি দেশপ্রেমিক গণতন্ত্রপ্রিয় মানুষের। তার এই সংগ্রাম একটি শোষণমুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, ইনসাফ ভিত্তিক ন্যায়ের একটি গণতান্ত্রিক বাংলাদেশ তারেক রহমান নতুন প্রজন্মকে নিয়ে গড়ে তুলবেন, যেখানে যারা শহীদ হয়েছে ছাত্র জনতা, তাদের রক্তের ঋণ তিনি শোধ করবেন। এটি আমাদের প্রত্যাশা। দেশের জনগণ এবং বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে যদি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করে, সেক্ষেত্রে বিএনপির প্রস্তুতি কি নির্বাচনের, এবং কোন ধরনের প্রার্থীদেরকে মনোনয়ন দিবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি আগেই বলেছি, বিএনপি একটি গণভিত্তিক ব্যাপক জনগণের সমর্থিত একটি রাজনৈতিক দল। ঘরে ঘরে এই দলের ব্যাপক জনসমর্থন রয়েছে। সবচেয়ে জনপ্রিয়, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে এই দলটি। সবসময় এই দলেরই নির্বাচনী প্রস্তুতি রয়েছে। আমাদের দল গোছানোর প্রয়োজন হবে না, আমাদের ক্যান্ডিডেট তৈরি করার প্রয়োজন হবে না। আমাদের এক একটি আসনে একাধিক প্রার্থী রয়েছে, যোগ্য প্রার্থী। যে কোনো সময়ে জাতীয় নির্বাচন করার সক্ষমতা, সাংগঠনিক দক্ষতা এবং আমাদের লোকবল রয়েছে, যেটা আমরা যে কোনো সময় নির্বাচন করে আমরা বিজয়ী হওয়ার আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। জনগণের সমর্থন রয়েছে। আমরা জনগণের প্রতি সেটা দৃঢ়ভাবে আস্থা রাখি এবং বিশ্বাস রাখি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে সক্ষম হবে। রাজনীতির বাইরে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ ভারতের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে।
এ থেকে উত্তরণে কি পদক্ষেপ হতে পারে বলে আপনি মনে করছেন? অবশ্যই নির্বাচিত সরকার, আজকের এই সরকার যে বহুবিধ চ্যালেঞ্জের মুখে আসে দাঁড়িয়েছে, একটি অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বহুবিধ চ্যালেঞ্জ এর মুখে আসে পড়েছে। রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যুবকদের কর্মসংস্থানের সংকট, কারণ অনেক শিল্পপতিরা পালিয়ে গেছে, টাকা পাচার হয়ে গেছে বিদেশে, অনেক বড় বড় শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, কর্মসংস্থানের অভাবে বেকারত্ব বেড়ে গেছে, মানুষ অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে, যুব সমাজ। এই জায়গা থেকে বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে স্থিতিশীল এবং গণমুখী শক্তির উপর ভিত্তি করে দাঁড় করাতে হলে একটি নির্বাচিত সরকার ছাড়া কখনোই সংকট সমাধান হবে না। এই চ্যালেঞ্জ মোকাবেলা করা একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না, বহুবিধ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে জনগণের সমর্থিত একটি নির্বাচিত সরকারের প্রয়োজন, এটা সবাই উপলব্ধি করতে পারছে। এই সরকার তো ব্যাপক জনসমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই সরকার দুর্বল সরকার, তারা কোনো কিছুর ব্যাপারে কঠোর হতে পারছে না। আজকে দুর্বল সরকার কেন হচ্ছে? এত জনসমর্থন থাকার পরেও দুর্বলতা হচ্ছে এখানে, এই কারণে এই সরকার নির্বাচিত সরকার না, জনগণের ম্যান্ডেট নেই, তারা অ্যাকশন নিতে পারছে না, ফাংশনিং করতে পারছে না মিনিস্ট্রিগুলো। আজকে জনগণের দুর্ভোগ প্রবল আকারে দেখা দিচ্ছে বাংলাদেশে। দেখুন, নির্বাচিত সরকার সারা এই বহুবিধ সংকট মোকাবেলা করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আজকে বিশ্ব ব্যাংক বলেছে, আজকে বাজেটে বলেছে জিডিপি 3.3% নিচে নেমে যাবে। এর মূল কারণ হিসেবে তারা চিহ্নিত করেছে রাজনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আমাদের অর্থনীতি বহুবিধ সংকটের উপর দাঁড়িয়ে আছে। এগুলো মোকাবেলা রাজনৈতিক সরকারের চলাকালীন দেশ এবং অন্তর্বর্তী সরকারের চলাকালীন দেশের মধ্যে আইন শৃঙ্খলার কিরকম পরিবর্তন দেখতে পাচ্ছেন? অবশ্যই আজকে দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা কি মানুষের প্রতিনিয়ত অপরাধ প্রবণতায় মানুষ জড়িয়ে পড়ছে, পুলিশ ফাংশনিং করতে পারছে না, পুলিশকে মানুষ ভয় পাচ্ছে না। পুলিশ বিভাগকে গত 17 বছর ধ্বংস করেছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে, সেই পুলিশ বিভাগ আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, ধীরে ধীরে চেষ্টা করছে। আজকে পুরো পরিপূর্ণভাবে একটি পুলিশ বিভাগ ধ্বংস হয়ে গেছে, নৈতিকভাবে, মানসিকভাবে, আদর্শিকভাবে সব দিক থেকে ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসস্থল থেকে পুলিশ বিভাগকে নতুন করে দাঁড়াতে হচ্ছে। এই কারণে চ্যালেঞ্জিং হিসেবে দাঁড়িয়েছে মানুষের জননিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা, অপরাধ প্রবণতা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ শামীম ভাই, আপনার শত ব্যস্ততার মধ্যেও বিওডি বাংলাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মুক্তাদির ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিওডি বাংলায় আজ রাজকথনের এখানেই সমাপ্তি টানছি।